বহু শিক্ষা ব্যবস্থা রয়েছে, মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম এবং স্কুল, কলেজ, জেনারেল শিক্ষা, কওমি শিক্ষা। শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত? আসলে খুবই সুন্দর প্রশ্ন করেছেন যে বর্তমান বাংলাদেশে আমাদের বিভিন্ন ধারা আসলে শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে এবং ওখান থেকে বের হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যে ধারাতে যাই যতটুকু সম্ভব মানে সব সময় মাথায় রাখতে তাকে মানুষ হবে, সে যাতে একটা মন এবং হুঁশ শিক্ষাটার মধ্যে যাচ্ছে সেটা কখনোই দূর করে প্রাথমিক পর্যায়ে যখন আমরা ঢুকি বর্ণনা থেকে শিখতে শিখতে ধাপে ধাপে আস্তে আস্তে মাধ্যমিক পর্যায়ে শেষ করি, হয়তো অনেকে এ লেভেল ও লেভেলে যায়, অনেকে আছে ইংরেজি ভাষণে চলে যায়, অনেকে কারিগরি শিক্ষার দিকে চলে যায়, অনেকে মাদ্রাসা শিক্ষা আগে থেকেই শুরু করে। তা যতটুকু সম্ভব কাছাকাছি নিয়ে আসা, সেই চেতনা দিতে কখনোই বের না হয়। এবং আমি যেহেতু একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বর্তমানে আছি, যেটি 1973 সালে শুরু করা হয়েছিল, মানে স্বাধীনতা পরবর্তীকালে চিন্তা করা হয়েছিল যে বাংলাদেশ সকলকেই বিশ্ববিদ্যালয় থাকবে না, ঝরে পড়বে একটা লেভেলে অষ্টম শ্রেণী অথবা নবম শ্রেণী করার পরে, তাহলে সমাজ যাতে না হয় তাদের কারিগরি শিক্ষার ক্ষেত্রে তারা আমরা আবাসনের ব্যবস্থা করে তাদের পড়ালেখা ব্যবস্থা করা হয়, যাতে তারা হাতে শিখে নিজের মধ্যে দেশের উন্নতির জন্য এবং অনেক ক্ষেত্রে দেশের বাইরে তারা পারে। কারণ বিভিন্ন দেশে কিন্তু কারিগর আমাদের পর্যায়ে প্রায় সুইজারল্যান্ডের ইঞ্জিনিয়ার এসছে, তারাই তাদের কলম শিক্ষা দিয়েছে এবং বর্তমানে আমাদের সকল বাংলাদেশি শিক্ষক রয়েছে যারা আসলে দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সম্পূর্ণ একনিষ্ঠভাবে সমাজে ছিটিয়ে বা যুবরা আমরা চাই যে কত যারা আছে তাদের আমরা সামনে নিয়ে আসি, কারিগরি শিক্ষা দেই, তাদের পাড়াই এবং তারা সমাজের বোঝা না। সবসময় এই চিন্তাটা করা, প্রত্যেক মানুষের কিন্তু ট্যালেন্ট আছে, ভগবান ঈশ্বর যে নামেই তাকে ডাকি না কেন, কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন অনেকগুলো গুণ দিয়ে। সেই গুণটাকে আমরা যখন নার্চার করতে পারি তাহলে দেখা যায় তাহলে আর সমাজের বোঝা না হয়ে তারা হয়ে ওঠে সমাজের জন্য সম্পদ। এবং আমরা সবসময় স্বপ্ন দেখি, সেই স্বপ্ন যারা আমাদের যুব সমাজরা হচ্ছে গিয়ে দেশকে গঠন করবে এবং তারা তাদের পরিবারকে যেভাবে কন্ট্রিবিউট করবে দেশের বিভিন্ন ক্ষেত্রে পালন করবে। আজকে যদি আমরা মৎস্যের ক্ষেত্রে বলি, প্রায় 52,000 আমাদের কারিগরি শিক্ষা পেয়ে তারা মধ্যপ্রাচ্যের দেশে আছে, সেখানে খুব সুনামের সাথে তারা কাজ করছে। আমাদের ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশেও কিন্তু মৎস্যের অনেক ছাত্রছাত্রী আছে যারা এখান থেকে পাশ করে গেছে এবং সুনামের সাথে তারা কাজ করছে। মানে সবসময় চিন্তা করা হতো এক সময় যে কারিগরি শিক্ষা হয়তো পরিবারের সন্তান হিসেবে যারা সব থেকে পড়ালেখায় পিছিয়ে, সব থেকে দুর্বল ছাত্রকেই তুমি কারিগরি শিক্ষায় দাও, কিন্তু আমরা বিশ্বাস করি আসলে বিষয়টি সেরকম না। তার মধ্যে এমন অনেক ট্যালেন্ট আছে যে বিশ্ববিদ্যালয় হয়তো পড়ছি, আমি বিশ্ববিদ্যালয়কে ছোট করছি না, কিন্তু অনেক সময় সার্টিফিকেট পাচ্ছি, কিন্তু সে সমাজের জন্য বোঝা হয়ে যাচ্ছে। কিন্তু কারিগরি শিক্ষাটা এমন একটা বিষয় আসলে মানুষকে এই পথ শুরু করে দেয়, কোর্স শেষ করার পরে তাকে আর চাকরির পিছনে ঘুরতে হয় না, চাকরি তাদেরকে খুঁজে নেয়। নেসলের কথা যদি, নেসলেতে আমাদের শতাধিক শিক্ষার্থী আছে, লিভার ব্রাদার্সের কথা চিন্তা করি, সেখানে আছে বিভিন্ন বাহিনীতে, পুলিশ বাহিনীতে, সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে, টেকনিক্যাল সাইডে আমাদের অনেক শিক্ষার্থী রয়েছে যারা অত্যন্ত সুনামের সাথে তারা কাজ করছে। বহুমুখী শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের সমাজে বা আমাদের দেশে বেকারত্বের হার প্রচুর দেখা যাচ্ছে। আসলে বহুমুখী শিক্ষা ব্যবস্থার চেয়ে কারিগরি শিক্ষাটা আসলে গুরুত্ব কিনা আপনার কাছে কি? খুবই সুন্দরভাবেই প্রশ্ন করেছেন। আসলে আমাদের সেই স্বাধীনতা পরবর্তী সময়ে কারিগরি শিক্ষাটা এতটা গুরুত্ব পায়নি। বর্তমানে বা এই দশকের কথা যদি চিন্তা করি, কারিগরি শিক্ষার একটা সুন্দর ফর্মে এসছে। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড একটা অথরিটি তৈরি হয়েছে, এনএসডিএ একটা অথরিটি তৈরি হয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে তারা চাচ্ছে যে কারিগরি শিক্ষাটাকে যারা আছে তাদেরকে একটা ফরম্যাটের মধ্যে বিদেশি যারা যাবে তারা যাতে
এই ধরনের শিক্ষা সঠিকভাবে পেলে পরে দেশের সুনাম বৃদ্ধি পাবে। তাহলে এটার জায়গাটা যতটা সুন্দরভাবে আমরা দক্ষ করে তুলতে পারি, এতে কিন্তু সুনাম বাড়ে। বিভিন্ন ধারায় রয়েছে আসলে সমাজে বোঝা তৈরি না করা, কারণ অনেক সময় আছে সার্টিফিকেটধারী যারা আছে আসলে কাজের ক্ষেত্রটা সেভাবে করে আমরা তৈরি করতে পারিনি, এটা তাদের দোষ না। আমাদের বিভিন্ন কল কারখানা অথবা প্রতিষ্ঠান সেভাবে করে তাদের মধ্যে দক্ষতা আছে, কিন্তু তারা সেটাকে প্রকাশ করার সুযোগ পাচ্ছে না। কিন্তু যতটুকু সম্ভব আপনি যেভাবে বলেছেন আমাদের কোঅর্ডিনেশনটা থাকে, আজকে সেই কোঅর্ডিনেশন আগে থেকেই জানি যে আপনি ইউরোপ আমেরিকায় সবাই বিশ্ববিদ্যালয়ে যায় না, তারা প্রথম থেকে একটা পর্যায়ে গিয়ে কিন্তু তারা আলাদা হয়ে যায় যখন তারা বিশ্ববিদ্যালয়ে পড়বে, কারা কারিগরি শিক্ষার দিকে যাবে, তাদের কোন দিকে দক্ষতা আছে, ইন্টারেস্টটাকে আপনাকে ধরতে হবে। আপনি যখনই ইন্টারেস্টটাকে ধরতে পারবেন তখন দেখবেন যে সে সর্বোচ্চ চেষ্টা করবে। কখনো যদি মর্সে আসেন দেখবেন গাছতলায় বসে পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী বা দশম শ্রেণী পাশ করেছে, এতদিন এত পড়ালেখা করে নাই, কিন্তু এখন পাশ করার জন্য দিনরাত তারা পরিশ্রম করে। অর্থাৎ তাকে ওইটা বোঝানো, মানে এমন একটা সিস্টেম করা যাতে তারা অনুভব করে যে আমার এইটা সঠিকভাবে শিখতে, ছিল না করা, তাদেরকে ভালোবাসা। অনেক সময় তারা ডিরিল্ড হয়ে যায়, মাদক বা অন্যান্য ক্ষেত্রে আসক্ত হয়ে পড়ে। জাপানে চীনে ছোটকাল থেকে এটা কারিগরি শিক্ষার মধ্যে তারা যায়, যার মাধ্যমে তাদের পেছনে কোনো ব্যাকআপ দেওয়ার প্রয়োজন হয় না। এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আসলে কারিগরি শিক্ষা ব্যবস্থা আধুনিক করাটা বা একমুখী শিক্ষা ব্যবস্থা করলে বাংলাদেশটা কিরকম হবে বলে আপনি সঠিকভাবে বলেছেন যে জাপানের কথা। কেন এতটা উন্নত? তারা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ থেকে শুরু করে হাত ধোয়া শুরু করে, সে যখন নাস্তা করবে, জুতা করে ইসে করে, তার মানে কি এমন একটা সিস্টেম তাদেরকে দিয়ে দেওয়া হয়, পড়ালেখা 1 2 3 শেখানোর ক্ষেত্রে তাকে মুখস্থ করতে হবে না। আমাদের একটা বড় চাপ হচ্ছে আমাদের মুখস্থ করা। শিক্ষার্থীকে তুমি আজকে এটা করলাম, এটা মুখস্থ করে আসবে, কালকে কিন্তু এটা পরীক্ষা হবে, কালকে একটা ভীতি, একটা পড়াশোনার একটা ভীতি তৈরি হয়। ভীতিটাকে কাটাতে হবে। পড়াশোনা তারা যাতে আনন্দের সাথে যখন পড়ালেখা শিখবে, দেখবেন 1 2 3 4 অথবা 1 2 3 4 এইগুলোর গুণের অথবা বা যোগের এগুলো তার মুখস্থ কেমন যেন সবার ঢুকে গেছে, মুখস্থ করে পরের দিন আমরা বমি করি, পরে আর মনে থাকে না। পরীক্ষা শেষ মানে সব কিছু আমরা হারিয়ে ফেলি। আপনি কারিগরি শিক্ষার ক্ষেত্রে কিন্তু একবার শিখলে তার ভোলার সুযোগ নেই। সে যখন এটা ভুলে না, সে নিজে দেখেছে, তাকে করেছে, এবং অন্যর কোনো কাছ থেকে আমদানি করা না। কোনো কিছুই আসলে আমদানি করলে ওইটা দীর্ঘস্থায়ী হয় না। ওটাকে নিজের যে সংস্কৃতি আছে, নিজের মধ্যে যে বিষয়টা আছে, কারণ সেই শিক্ষার্থী দেখবেন অনেক সময় কৃষিকাজ করতে খুব ভালো পারে, তার খুব ভালো লাগে, ওইটা করতে ভালো লাগে, মাছ ধরতে ভালো লাগে। আমাদের উচিত কেউ যদি মাছ ধরার প্রতি ইন্টারেস্ট থাকে, মাছ ধরার আরও কলা কৌশল কিভাবে করা যায়, প্রসেসিং কিভাবে করা যায়। আজকে রিফাত ভাই যে বইয়ের কথাটা বলছেন, ছাদ কৃষি শুধুমাত্র ছাদ বাগান না, তো কৃষির মধ্যে কিন্তু মাছের একটা প্লট থাকতে পারে, একটা প্লট থাকতে পারে। ওটা এমনভাবে ছড়িয়ে আমাদের শিক্ষার্থী যারা তাদের ইন্টারেস্ট অনুসারে দিলে আসলে এই একমুখী শিক্ষা করার যে প্রয়াস সেটা আরো ছড়িয়ে পড়বে। এবং আমি মনে করি যে বিশ্বের যে উন্নত দেশগুলো আছে তারা আমাদেরকে কোনো ক্ষেত্রে অনুসরণ করবে, কিন্তু সেটা আমরা করতে পারছি না। সব কিছু একটা মিশালি হয়ে যাচ্ছে, যেটা উদাহরণযোগ্য হচ্ছে না। কিন্তু এটা বলতে চাই যে আমাদের গর্ব করার বিষয় হচ্ছে আমাদের দক্ষ শ্রমিক, যারা দক্ষ যে মানব সম্পদ, তারা বিদেশিরা খুব খুশি, তারা গর্ব করে, তারা বলে যে তোমাদের যে দক্ষ শ্রমিক বাংলাদেশ থেকে যাচ্ছে তারা খুবই পরিশ্রমী। এটা যখন আমাদের কাছে আমরা শুনতে পাই খুব খুশি হই। কষ্ট লাগে যে নিয়ম কানুনগুলো তাদেরকে আমরা শেখাতে চাই না। তাই আমাদের দায়িত্ব সেটা কারিগরি শিক্ষা হোক, অন্য শিক্ষা, তাদের নিয়ম ব্যক্তিগত অবস্থা আসবে দশম শ্রেণী, তার থেকে কারিগরি শিক্ষা ব্যবস্থা সংক্ষেপে বেশটা
করে দেওয়া, তারপরে ওই সিদ্ধান্ত নেবে যে আমি ডাক্তার হব, আমি হব, বায়োলজিস্ট, ফিজিশিয়ান হব, আমি বিষয়টাতে এবং এখানে যাব এইটা, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের এবং অভিভাবকদেরকে সেই সব মিলটা বলছি না, এই মিল লাইফ, হ্যাঁ ডাক্তার হতে হবে, আমি এই পেশাটাকে করছি, এরা এইটাই হতে হবে, সেই ভেঙে ফেলা তুমি কোন পেশাটাকে বেছে নাও, তুমি কোনটা কমফোর্ট ফিল করো, তোমার আসলে কি হতে পারো, যখন আমরা করে দিব তখন দেখা যাবে যে মনে আনন্দে দিন রাত তাকে আর বলতে হবে না যে তুমি পড়ালেখা করো, সে নিজের ইচ্ছাই ওই পড়ালেখা সঠিকভাবে করবে। আমাদের দেশে আসলে বেকারত্বটা থাকবে না, অবশ্যই। আমরা আজকের কথা চিন্তা করি যেভাবে আমাদের সংখ্যাটা আছে, অবশ্যই জেনারেশন কখন, কারণ পড়ালেখার একটা পর্যায়ে শেষ করেই তারা চিন্তা রাখে যে আসলে আমার জন্য একটা কর্মক্ষেত্র তৈরি হচ্ছে, কিন্তু যখন সেই কর্মক্ষেত্রটা তাদের তৈরি হয় না, একটার পর একটা শুধু অ্যাপ্লিকেশন দিয়েই থাকে ফর সুইটেবল জব, একটা সুন্দর চাকরির কল পায় না, অথবা ইন্টারভিউ দিলেও বলে যে মামা চাচা আছে তারা চাকরি পেয়ে, তখন তারা ডিপ্রেসড হয়ে যায়, খুবই তারা কষ্টে ভুগে, এবং তখন সমাজের অনেক ধরনের এমন সব কাজের সাথে নিজেকে হয়তো অনেক সময় জড়িয়ে ফেলে যেটা আর ফিরেই আনা সম্ভব না। এই জন্য আমাদের প্রথম থেকেই একটা পর্যায়ে আপনি যেভাবে বলেছেন, এরপর থেকে পিছনে থেকে প্রতিযোগিতা করতে পারে, তা ভাববেন যে আমাদের ওই পর্যায়ে আছে তারা ডিরিল হবে না, তারা ভিন্ন এই মিন লাইফটাকে সঠিকভাবে করতে হবে, আমাদের আর হবে না, আমাদের সৎ হবে। আপনি আমার দায়িত্ব হবে যে পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে সম্পদে পরিণত করা, যাতে সম্পদ হলে দেখা যাবে যে এটা অ্যাসেট হয়ে যাবে না, এতে তার নিজে হবে না, পরিবার ধ্বংস হবে না, হবে না, তাদেরকে দিয়ে